লুটপাট মহাদুর্নীতি কেড়ে নিয়েছে ঈদ উল ফিতরের আনন্দ, বললেন রিজভী। এদিকে ভুল নীতি ও কর্মসূচির মাধ্যমে বিএনপি ভুলে চোরাবালিতে নিমজ্জিত, বললেন ওবায়দুল কাদের। জানাবো মেজর হাফিজ চেয়েছিলেন 100 কোটি টাকা, পেয়েছেন 10 কোটি। এবং সর্বশেষ জানাবো কারাগারে বিরোধী দলের হাজারো নেতাকর্মীর ঈদ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লুটপাট মহাদুর্নীতি কেড়ে নিয়েছে ঈদ উল ফিতরের আনন্দ, বললেন রিজভী। লুটপাট ও মহাদুর্নীতি ঈদ উল ফিতরের আনন্দ কেড়ে নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পবিত্র ঈদ উল ফিতর সমাগত বিশ্ব মুসলিমের একটি সর্বোচ্চ আনন্দ ও খুশির দিন। ধনী গরিব নির্বিশেষে সকলে এই উৎসবে পরিবার স্বজন শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে উপভোগ করেন, কিন্তু এই বছরেও আবার জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র কেড়ে নেওয়ার জনজীবনের এই উৎসব ম্লান হয়ে গেছে। সেই সঙ্গে দামি সরকারের রাষ্ট্রীয় অর্থনীতি হরিলুট আর মহাদুর্নীতির কারণে মানুষের শেষ হাসিটুকু বিলীন হয়ে যাচ্ছে। ঈদে আনন্দ উদযাপন বিপরীতে মুখ লুকিয়ে কাঁদছেন মধ্যবিত্ত মানুষেরা। তিনি বলেন, 6 বছরের বেশি সময় ধরে অসুস্থ অবস্থায় বিনা অপরাধে মৌলিক মানবিক অধিকার থেকে বঞ্চিত করে বন্দী রাখা হয়েছে বিএনপি চেয়ারপারসন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তার উন্নত চিকিৎসা দরকার, অথচ হিংসাশ্রয়ী সরকার গায়ের জোরে গুরুতর অসুস্থ দেশনেত্রীকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দিচ্ছে না। এই ঈদেও পরিবার ছাড়া বন্দী অবস্থায় তাকে ঈদ পালন করতে হচ্ছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এইবারের ঈদ যাত্রায় কেবল ঢাকা ছাড়তেই 984 কোটি টাকা অতিরিক্ত ভাড়া গুনতে হবে যাত্রীদের। শ্রমিক লীগ, ছাত্রলীগ, কালোবাজারি টিকিটের ব্যবসা নামে চলছে লুটতরাজ। ঈদ যাত্রায় এখন ব্ল্যাক টিকিটের চড়া দাম। ট্রেনে টিকিট পাচ্ছে না মানুষ, ট্রেনের টিকিট কাটার প্রক্রিয়াকে দিন দিন জটিলতায় করা হচ্ছে। এতে ধীরে ধীরে এলিট শ্রেণীর বাহনে পরিণত হচ্ছে রেলওয়ে। যারা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ, তারা আসলে অনলাইনের এই জটিল ব্যবস্থা বুঝতে সক্ষম নয়। ফলে একটা নিম্ন মাধ্যম আয়ের বিপুল সংখ্যক মানুষ ট্রেনে চড়ারই অধিকার হারিয়ে ফেলেছে, অথচ এরাই ছিল ট্রেনের প্রকৃত যাত্রী। ভুল নীতি ও কর্মসূচির মাধ্যমে বিএনপি ভুলে চোরাবালিতে নিমজ্জিত, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লাগাতার ভুল নীতি ও ভুল কর্মসূচি নেওয়ার মাধ্যমে বিএনপি ভুলে চোরাবালিতে নিমজ্জিত। এখান থেকে উত্তরণের জন্য তাদের স্বভাবজাত পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে তারা আরও গভীরে পড়ে যায়। বিএনপির রাজনীতি চরমভাবে দুর্দশাগ্রস্ত। ভুল রাজনীতির কারণে তাদের নেতাকর্মীরা হতাশাগ্রস্ত। তিনি বলেন, ব্যর্থ বিএনপির উদ্ভ্রান্ত নেতাকর্মীরা জনগণের মধ্যে হতাশার বীজ বপনের অপপ্রচেষ্টা করছে। তাদের সামনে কোনো স্বপ্ন নেই, তাই বিএনপি নেতারা ইতিবাচক কোনো কিছু দেখতে পায় না, বরং নেতিবাচক রাজনীতির মাধ্যমে দেশ ও জনগণের ক্ষতি সাধনে সর্বদা ষড়যন্ত্রে লিপ্ত থাকে। তাদের এই ধরনের কর্মকাণ্ড দেশ ও জনগণের স্বার্থবিরোধী। বিএনপি দেশের গণতন্ত্রের শত্রু, আন্তর্জাতিকভাবে চিহ্নিত একটি সন্ত্রাসী দল উল্লেখ করে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপির নীতি, আদর্শ, কর্মপন্থা গণতান্ত্রিক মূল্যবোধে পরিপন্থী। রাজনীতিতে বিএনপির অবস্থান গণতন্ত্রের বিপরীত মেরুতে। সামরিক স্বৈরাচারের হাতে প্রতিষ্ঠিত বিএনপির গায়ের গণতন্ত্রের আলখেল্লা জোড়ালেও ভিতরে অগণতান্ত্রিক প্রেতাত্মাকে ধারণ করে। তাই সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক পদ্ধতির প্রতি তাদের কোনো শ্রদ্ধাবোধ নেই। অগণতান্ত্রিক শক্তির প্রতিভূ বিএনপি সর্বদাই গণতান্ত্রিক ও স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত। তাই বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করে তারা নির্বাচন বানচালের উদ্দেশ্য সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করেছিল। বিএনপি তাদের মজ্জাগত সন্ত্রাসকে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে আড়াল করার অপপ্রচেষ্টা করে, কিন্তু তাদের স্বরূপ আজ জাতির কাছে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত। কানাডার ফেডারেল আদালত কর্তৃক বিএনপির একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত হয়েছে। বিবৃতিতে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব প্রতিকূলতা ডিঙিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। আগামী বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, নিরাপদ, স্মার্ট বাংলাদেশ। মেজর হাফিজ চেয়েছিলেন 100 কোটি টাকা, পেয়েছেন 10 কোটি। কিংস পার্টি বিএনএমে যোগ দেওয়ার জন্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন 100 কোটি টাকা চেয়েছিলেন। তাকে 100 কোটি টাকা দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। অগ্রিম দেওয়া হয়েছিল 10 কোটি টাকা, কিন্তু পরবর্তীতে মেজর অবসরপ্রাপ্ত হাফিজের সঙ্গে আর যোগাযোগ করা হয়নি। ফলে তিনিও আর বিএনএমে যোগ দেননি। 100 কোটি টাকা খরচ করে মেজর হাফিজকে নেওয়াটা লাভজনক প্রকল্প হিসেবে বিবেচনা করেনি সংশ্লিষ্ট মহল। এ কারণে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। আর এর ফলে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আর বিএনএমে যোগ দেননি। পরবর্তীতে তিনি সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। পরবর্তীতে সেই 10 কোটি নেওয়ার জন্য সরকারের বিভিন্ন মহলের সঙ্গে তার দর কষাকষি হয়েছে। এজন্য তাকে জেলে যেতে হয়েছিল বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে মেজর হাফিজের বিএনএমে যোগদান এবং কে আসলো সত্য কে মিথ্যা তা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে এই ধরনের চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। উল্লেখ্য, গত বছর জুন মাস থেকে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনের সঙ্গে বিএনএম এর লোকজন যোগাযোগ করতে থাকেন। তারা বিএনএমে যদি মেজর হাফিজ নেতৃত্ব নেন, তাহলে সরকারের দিক থেকে তাকে মোটা অঙ্কের সহায়তা দেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়।
বিএনএমের পক্ষ থেকে তাকে 10 কোটি টাকা দেওয়া হয়। এই 10 কোটি টাকা দিয়ে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন 2 ব্যাংক লোন শোধ করেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। একটি ব্যাংকে তার 16 কোটি টাকা লোনের বিপরীতে তিনি 6 কোটি 42 লাখ টাকা ঋণ পরিশোধ করেন। অন্য একটি ব্যাংকে তার 8 কোটি টাকা ঋণের বিপরীতে তিনি 3 কোটি টাকা পরিশোধ করেন। তাকে আশ্বস্ত করা হয়েছিল যে বিএনএমে অনুষ্ঠানকালে যোগ দিলে তাকে নির্বাচন এবং অন্যান্য কার্যক্রম পরিচালনার জন্য 100 কোটি টাকা দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত যখন তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন যে বিএনএমে যোগ দেবেন, তখন থেকে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিনের বাসায় বিএনএমের নিয়মিত বৈঠকের আয়োজন করা হতে থাকে, যে সময় সাকিব আল হাসান এসে তার কাছ থেকে সদস্য ফর্ম জমা দেন। এরপর সময় তিনি অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন যে কখন লোকজন আসবে এবং তাকে বাকি টাকা দেবে। কিন্তু এই সময়ে যোগাযোগ বন্ধ হয়ে যায়। একটি সূত্র বলছে, সরকার প্রথমে ভেবেছিল যে বিএনএমএ বা তৃণমূল বিএনপিকে দিয়ে প্রতিপক্ষ করে নির্বাচন পরিচালনা করা হবে। কিন্তু সারা দেশে মাঠ জরিপ করে দেখা যায় যে এই সমস্ত রাজনৈতিক দলগুলোর কোনো জনভিত্তি নেই। এরা যদি নির্বাচনে অংশগ্রহণ তাহলেও একতরফা নির্বাচন হবে এবং তাতে সরকারের বদনাম হবে। এরপরে সরকার তার কৌশল পরিবর্তন করেন এবং কৌশল বদলে স্বতন্ত্র প্রার্থীদেরকে নির্বাচনে উৎসাহিত করার মডেলিটি গ্রহণ করে। এর ফলে ঐতিহাসিকভাবেই বিএনএমএ এবং তৃণমূল বিএনপি সরকারের কাছে অপ্রয়োজনীয় হয়ে যায়। আর এই অপ্রয়োজনীয় খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় কোনো প্রয়োজন নেই, বরং সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের উপর গুরুত্ব আরোপ করে। এর ফলে গোসা করেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন, আর এই গোসা থেকে তিনি শেষ পর্যন্ত বিএনএমে যোগ দেননি। অনুসন্ধানে দেখা গেছে পুরো বিষয়টি হলো টাকা পয়সা পাওয়া না পাওয়ার দ্বন্দ্ব। বাকি 90 কোটি টাকা পেলে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিনের বিপ্লবী চেহারা মুখোশে বেরিয়ে যেত এবং তখন তিনি বিএনএমের নেতা হিসেবে নির্বাচন করতেন। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, একমাত্র লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম কোনো টাকা পয়সা ছাড়াই নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। বাকি যারা নির্বাচন করেছেন তারা প্রত্যেকে টাকা পয়সার দিকেই বেশি মনোযোগী ছিলেন। কিন্তু সরকার চেয়েছিল একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে। কারাগারে বিরোধী দলের হাজারো নেতাকর্মীর ঈদ। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, কিন্তু এবারের ঈদ উল ফিতরের ঈদকে সামনে রেখে বিএনপির হাজারো নেতাকর্মী এই আনন্দের ছেদ পড়েছে পরিবারগুলোতে। ঈদ আনন্দের বদলে বিরাজ করছে হতাশা, দুঃখ, গ্লানি। জেলখানা 4 দলে কাটবে বিএনপির হাজারো নেতাকর্মীর এবারের ঈদের আগে জামিন প্রত্যাশা করেন আবেদন করেও অনেকে জামিন মেলেনি। অনেকে সাজাপ্রাপ্ত হয়ে ঈদের আগে জামিনের আশায় আত্মসমর্পণ করেছিলেন, কিন্তু তাদের জামিন হয়নি। কেউ কেউ বিভিন্ন মামলায় আগাম জামিন শেষে হাজিরা দিতে গিয়ে গেছেন কারাগারে। এমনকি দণ্ডাদেশ প্রাপ্ত হয়ে বছরের পর বছর ধরে কারাগারে। কবে তাদের মুক্তি মিলবে জানে না রাজনৈতিক সহকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন বা পরিবার। ঈদ আনন্দ আবার কবে ভাগাভাগি করতে পারবে তারা তাও বলতে পারেন না কারাবন্দী নেতারা। এমনকি অনেকের সন্তান জন্ম নিয়ে বড় হলে একবারের জন্য ঈদ করতে পারেনি বাবার সাথে। বিএনপি সূত্র জানায়, গত বছর 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ভণ্ডুল হয়ে যাওয়ার পর রাজপথে হরতাল, অবরোধের মতো কর্মসূচি শুরু করে দলটি। আর এই কর্মসূচি ঘিরে সারা দেশে চলে গণহারে গ্রেপ্তার অভিযান। বিএনপির দাবি, ওই সময় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির হোসেন মাহমুদ চৌধুরী সহ প্রায় 26,000 নেতাকর্মীকে কারাগারে বন্দী করা হয়। 7 জানুয়ারি নির্বাচনের পর বেশিরভাগ সিনিয়র নেতা জামিনে মুক্ত হয়েছে। তবে নতুন করে বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার এবং আদালতে জামিন চাইতে গেলে জামিন নামঞ্জুর করে অনেকেরই কারাগারে প্রেরণ করা হচ্ছে। ফলে নতুন পুরনো মিলে এখন 1200 থেকে 300 নেতাকর্মী এখন কারাগারে বন্দী রয়েছেন। এসব নেতাকর্মী ছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে একদিকে যেমন সরকার বিরোধী আন্দোলন সারা দেশে উত্তাল হয়ে পড়ে, তেমনি শুরু হয় নেতাকর্মীর বিরুদ্ধে পুরনো মামলার সাজার রায়। প্রায় 100 মামলায় 1,500-এর বেশি নেতাকর্মীকে সাজা দেয় আদালত। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন, উপদেষ্টা, যুগ্ম মহাসচিব থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারাও রয়েছেন। বিএনপি নেতাকর্মীরা জানান, আন্দোলন ও নির্বাচন পরবর্তী সময় সাজাপ্রাপ্ত নেতাকর্মীর একটি অংশ আদালতে আত্মসমর্পণ করে কারাগারে গেছেন। আবার আন্দোলনকালীন বিএনপির অনেক নেতাকর্মী পুরনো মামলায় ওয়ারেন্ট ইস্যু হওয়ায় তারাও যান হাজিরা দিতে। এসব নেতাকর্মীর বেশিরভাগই পাঠানো হয়েছে কারাগারে। কারাগারে থাকা বিএনপি যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের মেয়ে জান্নাতুল ইলমির সূচনা বলেন, আমার বাবার বিরুদ্ধে 490-টির বেশি মিথ্যা মামলা। তিনি কারাগারে আছেন। রাজনৈতিক পরিবারে জন্ম হয়েছে বলে আমরা ধরা নিয়েছি। বাবা কখনো কারাগারে থাকবেন, আবার কখনো বাসায় থাকবেন। 12 মাসের মধ্যে 6 মাস পলাতক থাকছেন। কোনো বিশেষ দিন নেই আমাদের। ঈদ আসছে, কিন্তু আমাদের মনে কোনো ঈদ নেই। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই সরকারের আমলে কবরে শায়িত ব্যক্তি, কোলের বাচ্চা, বিদেশে অবস্থানকারী মানুষ, কারাবন্দী লোককে নাশকতা, ককটেল বিস্ফোরণ, সরাসরি সরকারি কাজে বাধা দেওয়া ইত্যাদি গায়েবী মামলায় জড়িত করার অগণিত উদাহরণ রয়েছে। তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কেউই এই গায়েবী মামলা ও সরাসরি নির্যাতন, নিপীড়ন থেকে রেহাই পায়নি। দেশ যেন এখন কাঁটাতারের বেড়া ঘরা এক অবরুদ্ধ জনপদ। রিজভী বলেন, সরকারের সাজানো মিথ্যা মামলায় জর্জরিত বিএনপি, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় সকল নেতাকর্মী। কারো কারো বিরুদ্ধে 400 থেকে 500 মামলা রয়েছে। এদিকে মামলার চাপ, আরেকদিকে ব্যবসা বাণিজ্য সহ সব হারিয়ে অনেকটা নিঃস্ব হয়ে পড়েছে বিএনপির অনেক নেতাকর্মীরা।
এছাড়াও এখনও কারাবন্দী রয়েছেন এমন নেতাকর্মীর সংখ্যাও কম নয়। কারাগারে 4 দলের মধ্যে এবারের ঈদ করতে হচ্ছে দলটির অজস্র নেতাকর্মীকে। অবৈধ ডামি নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে রাজনৈতিক মামলায় বন্দী এসব নেতাকর্মী। দলের কারাবন্দী নেতাকর্মীদের পরিবারের পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি সহ অঙ্গ সংগঠনগুলো নিজ নিজ জায়গা থেকে সাধ্যমতো ঈদ উপহার দিয়ে যাচ্ছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।